নেই না তোমার মধ্যে? তোমাকে কতবার বলেছি আমার রুমে আসার আগে নক করে আসবে? অবশ্য কি করে ম্যানার্স শিখবে? 15 বছর বয়সে বিয়ে করার চুলকানি জেগে গিয়েছিল, তাই না? আমার মা বাবার কথায় আমাকে বিয়ে করে নিয়েছো, কত ভদ্র বলছেন মেয়ে তুমি। তা তো আমি জানি। আমার রুমে এসে আমার স্ত্রী হওয়ার একদম ট্রাই করবে না। তুমি আমার স্ত্রী নও, তোমাকে আমি স্ত্রী হিসেবে মানি না। শুধুমাত্র বাবা জোর করে বিয়েটা দিয়েছেন বলে তাই। পারিবারিক বিয়ে যদি না হতো তাহলে আমি তোমার সাথে এতদিন থাকতাম না। আমি তোমাকে স্ত্রীর মর্যাদা কখনোই দেব না, এটুকু তুমি জেনে রাখো। আর আমার আর জেনির মধ্যে তুমি আসার চেষ্টা করলে না, ভালো হবে না। আমরা একটু টাইম স্পেন্ড করছিলাম, আর তুমি তার মধ্যে চলে এলে কেন? তোমাকে তো কতবার বলেছি আমাদের সম্পর্ক যা বাইরে, আমি দেখাতেও চাই না। আমার বাবা ফোর্স করেছেন, কারণ উনি আমাকে সম্পত্তির এক কানা করে দেবে না। অফিস থেকেও আমাকে বহিষ্কার করা হবে। তাই জন্য আমি তোমাকে বিয়ে করেছি। না, আমি বিয়ে করেছি, সমাজের কাছে আমরা বিবাহিত। কিন্তু বাস্তব কোনটা তুমিও জানো, রিয়েলিটি কোনটা তুমিও জানো। আমি তোমাকে বউ হিসেবে মানি না। তাই আমার বউ হওয়ার চেষ্টা করবে না। আমার রুমে ঢোকার আগে পারমিশন নিয়ে ঢুকবে। আমাকে নক না করে আমার রুমে ঢুকবে না, হুটহাট করে বলে দিলাম। গেট ইট? নাও গেট আউট। প্রতিদিনের ন্যায় আজও এসেছিলাম, আপনি অফিস যাবে, কোন ড্রেসটা পরবে সেটা রেখে দিয়েছি। আর সবাই ব্রেকফাস্ট করছে, আপনাকে ডাকছে, তাই জন্য। আমি আর কি করে জানবো রাত ভর অব্দি আপনি ওনার সাথে ছিলেন? আমরা তো এক রুমেও শুই না, সবাই সবটা জানে। নতুন করে আর বলার কিছু নেই। আমাকে 15 বছর বলে ছোট করবেন না। আমি যথেষ্ট পড়াশোনা করি, এখনো করছি। আমি তো গ্রামের মেয়ে এমনটা না। হ্যাঁ, আমার বাড়ি গ্রামে ছিল। আপনার বাবা মা আমার ফ্যামিলির জন্য একসময় প্রচুর করেছিল। তারপর আমার বাবা মা মারা যান, এবং আপনার বাবা মা মাকে দেখে রাখেন। তাদের একটাই আবদার ছিল যে আপনাকে বিয়ে করা। নয়তো আমি কখনোই বিয়ে করতাম না, কখনোই না। আমি চাইনি, আমি শুধুমাত্র নামজন আঙ্কেলের কথা ভেবে আপনাকে বিয়ে করেছি। আমি শুধু এসেছিলাম আপনাকে আপনার জামা প্যান্ট বুঝিয়ে দিয়ে, আপনার টিফিন দিয়ে দিয়ে আপনাকে ব্রেকফাস্টের জন্য ডাকতে। আমি জানতাম না যে আপনি আর জেনি আপনাদের মতো সময় কাটাচ্ছেন, মজা নিচ্ছেন, তাহলে আমি আসতাম না। আমাকে অপমান করার আগে 2-3 বার ভাববেন। আমারও কোনো শখ নেই আপনার গায়ে ঢলে পড়ার। আমি আর যাই হোক জেনির মতো মেয়ে না যে টাকা দেখলাম আর ছুটলাম। সবাইকে আমার সাথে কুলিয়ে ফেলবেন না, মিস্টার জাংকুক। অধঃপতনের চূড়ান্ত সীমা তুমি পার করছো জাংকুক। মিস্ট্রেস আনছো তুলে বাড়িতে। চেনির এক্স আমাদের কোম্পানির বড় শত্রু। তুমিও জানো চেনির প্রাক্তন কত বাজে একটা লোক। কায় ও আমাদের বিজনেস ডিল হতে দিচ্ছে না। আমি মানছি বিয়েটা আমরা জোর করে দিয়েছি, কিন্তু তে খুব ভালো মেয়ে। আর চেনির তোমাকে প্রথম থেকেই তোমার টাকা পয়সার দিকে তোমাকে হাতে রেখেছে। তুমি কি এটা বুঝতে পারছো না? সবার চোখে এটা ভীষণ পরিষ্কার স্বচ্ছ জলের মতো, কিন্তু তুমি না বুঝে ভান করছো। তোমার জীবনটা এখনো পড়ে আছে, তের সাথে সুন্দর সময় কাটাও। তেকে নিয়ে স্বপ্ন দেখো। যে মেয়ে অলরেডি অনেকজনের কাছে গেছে, সেরকম একটা মেয়েকে কেন বেছে নিচ্ছ? ওর মধ্যে তো এমন কিছু নেই যেটা তের থেকেও বেশি। হ্যাঁ, উচ্চ শিক্ষিতা। উচ্চ শিক্ষিতা বলে কি সে এত ছোট ড্রেস পরে? বড়জনদের সম্মান করতে জানে না, তোমার সামনে মুখে চোপড়া করে। আর আমাদেরকে ছোট করে, জিন আর আমাকে অন্যরকম ভাবে ট্রিট করে তোমার সামনে। আর তুমি না থাকলে তখন অন্যরকম ভাবে ব্যবহার করে আমাদের সাথে। আমরা কি এই ব্যবহারের যোগ্য? তোমার কারণে আমাদেরকে ওই মেয়েটাকে সহ্য করতে হয়। ওকে কেন ওই বাড়িতে ডেকে আনো? যা করার বাইরে করে আসবে, এখানে আসবে না। এইসব এই মেয়েকে এখানে নিয়ে আসবে না। বাড়িতে কেন তুলছো এই ধরনের মেয়েকে? এরা বাড়িতে যোগ্য নয় থাকার। দেখে ভালোবাসো, তোমার জন্য ভালো হবে। তুমি কেন বুঝতে পারছো না? আর আজকেও ডিল আছে কায়ের সাথে, তাই সাবধান। ওই লোকটা আবার কি করে বসে? আমাদের বিজনেস তো কোনোভাবেই হতে দিচ্ছে না যবে থেকে জেনেছে তুমি ওর প্রাক্তনের সাথে আছো। নিজের ভালো বুঝতে শেখো জাঙ্কুক। কারোর ব্যবহার করা জিনিস ব্যবহার করতে মিস্টার জাঙ্কুকে যে এত ভালো লাগে তা তো জানতাম না। আমার প্রাক্তনকে ছেড়ে দে। আমি তো বলছি ওকে ছেড়ে দে, ওকে আমার হাতে দিয়ে দে। ওকে আমি উচিত শিক্ষা দিই। যতদিন না আমি ওকে উচিত শিক্ষা দিচ্ছি ততদিন আমাদের ডিল কখনোই হবে না। আমরা আগে ভালো বন্ধু ছিলাম। কেন করলি জাঙ্কুক? কেন? চিনি যাই বলুক তোকে, তুই তো জানিস ও কেমন। আমি ওকে ভীষণ ভালোবেসেছিলাম, কিন্তু তারপরেও তুই ওকে অ্যাপ্রোচ করলি। আর ওই মেয়েটা নির্লজ্জ। ও সবাইকে টাকা দিকে পছন্দ করে। জাঙ্কুক এখনো সময় আছে। ওকে ভালোবাসিস না ওদের মতো। আমি এই ডিলটা কখনোই সাইন করবো না। তুই ওকে ছেড়ে দে। তারপর আমরা আগের মতো বন্ধু ফর্মে ফিরে যাই। আমি চাই না জাঙ্কুক তোর সাথে কোনো রকম ঝামেলা বাঁধাতে, কিন্তু ওই মেয়েটা সবকিছু স্পয়েল করে দিচ্ছে, সবকিছু। তুইও তো অলরেডি ম্যারিড এখন। কেন তুই ওই মেয়েটাকে বাদ দিয়ে একে দেখছিস? আর তুই ভীষণ সুশীল, ভদ্র এবং নম্র গোছের মানুষ। তার উপর উইথাউট ইউজড, ও কখনো কারো কাছে ব্যবহারও হয়নি। একদম সিল প্যাক মাল পেয়েছিস। তারপরেও তুই কেন এরকম করছিস? আমি তো তোর মতো কাউকে পেলে এতদিনে অনেক কিছু করে ফেলতাম, কিন্তু তুই এখন ওই মেয়েটাকে যেমনটি তেমনটি রেখে দিয়েছিস। ওরা একদম শোকেশে পড়ে। এখনো বলছি জেনিকে ছেড়ে দে। নিজের
বিবাহিত জীবনে ফোকাস কর, নয়তো ওর থেকে আমায় দিয়ে দে। তারপরেও তাহলে আমি ডিল সাইন করে দিব, কিন্তু না হলে না, আমি ডিল সাইন করবো না। কোথায় কি বলছিস? আদতে কি তুই ধ্যানে আছিস? সব জ্ঞানে আছিস? তুই আমার বিবাহিত বউ, ওর নাম নিয়ে কোনো রকম কথা শুনতে চাই না। আমি এই ডিলটা করব, তুই না করলে অন্য কেউ অ্যাপ্রোচ করবে। তুই এখন এখান থেকে আসতে পারিস। আর খবরদার ইন ফিউচারে আমার স্ত্রীকে নিয়ে কোনো রকম নোংরা কথা বলবি না, বলে দিলাম। ভালো যখন অন্য কাউকে বসেন, সেই মর্যাদা যখন অন্য কাউকে দেবেন, তাহলে আমার সঙ্গে এই ধরনের আচরণ করার মানে কি মিস্টার জঙ্কুক? আপনি না বলে আমাকে টাচ করতে পারেন না, উইথাউট মাই পারমিশন আপনি আমার সাথে জোর জবরদস্তি করতে পারেন না। আপনি কেন করছেন এইসব? আমাকে অফিসে খাবার দেওয়ার নাম করে গিয়ে কতজন পুরুষ মানুষকে গিয়ে সিরিয়াস করিস তুই? জানতে পারে কি? কায়ের সাথে তোর এত কি মেলামেশা? ও কেন তোর ব্যাপার নিয়ে কথাবার্তা বলবে আমায়? দেখছিস আমি চিনিকে নিয়ে পড়ে আছি বলে তুইও কি কায়ের সাথে ভেঙে পড়তে আস? তোর কি এই ধরনের চিন্তা ভাবনা আছে? যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে, তাহলে কিন্তু খুব ভুল ধারণা আছে। উইথাউট ডিভোর্স তুই আমার সাথে অন্যরকম ব্যবহার করতে পারিস না। আমি যা খুশি করতে পারি, এটা আমার রুম। কিন্তু তোকেও এই রুমে থাকতে হয়, তোকেও এই বাড়িতে থাকতে হয়। তাই আমার পারমিশন ছাড়া তুই অন্য কোনো পুরুষ মানুষের সাথে কথা বলতে পারিস না। তুই কায়ের সাথে কেন কথা বলেছিস? গেম মি অ্যান্সার ড্যামিট। চকৌ যখন লক্ষ্য করে তে চুপ হয়ে দাঁড়িয়ে আছে, সে তার অবশিষ্ট সিগারেটটার ছেঁকা তের হাতে লাগিয়ে দেয়। তে চিৎকার করতে পারে না, কিন্তু তের চোখ দিয়ে ভীষণ জল পড়ছিল। তৃতীয়বার কোনো পুরুষ মানুষের সাথে মেলামেশা করার আগে আমার আজকের ব্যবহারটা মনে রাখবি। আজ শুধুমাত্র সিগারেটের ছেঁকা দিয়েছি, পরে আর কি হবে জানি না। তোকে কিরকম কিরকম ভাবে ব্যথা দেবো, এমন ব্যথা দেবো যে লোকজনকে দেখাতেও পারবি না। আর যদি সে অবস্থায় নিজেকে না দেখতে চাস, তাহলে এই ধরনের ভুল আর দ্বিতীয়বার করবি না। মাইন্ড ইট। আপনি জেনি ম্যামের সাথে মেলামেশা করলে কোনো অসুবিধা নেই। আর আমি কারোর সাথে কথা বললেই আপনি আমার সাথে এরকম কাজ করবেন। যদি আপনি এরকম ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কিন্তু আঙ্কেলকে সবটা জানিয়ে দেবো। আমাকে যে হাতে সিগারেটের ছেঁকা দিয়েছেন সে ব্যাপারেও বলে দেবো। আপনি আমার থেকে দূরে থাকুন, আমার ব্যাপার নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনার কথা শুনে আমি কেনই বা চলবো? আপনি কি কোনোদিনও আমার কথা রেখেছেন? আমাদের বিবাহিত জীবনে আপনি কি কিছু আমার জন্য করেছেন? আমার কথা ভেবেছেন? বলুন। জাস্ট ডোন্ট লিসেন হার জঙ্কুক। ও দেখছে যে তোমাকে পারছে না, তাই আমার এক্স এর কাছে ছুটেছে। সেও তো ভালো আর্নিং করে, তাই না? ওর মতো মেয়েকে কেন তুমি রেখেছো এই বাড়িতে জানি না। আঙ্কেলদের চোখে ধুলো পরিয়ে রেখেছে, চশমা পরিয়ে রেখেছে কালো, কিন্তু তোমার চোখে তো আর কালো চশমা পরাতে পারিনি, তাই এত প্রবলেম। মেয়েটা একদম সুবিধা নেই জাঙ্কুক। তুমি ওকে তাড়াতাড়ি বিদায় করো তো, তারপর আমাকে বিয়ে করো। ওর সাথে আর তুমি ঘর সংসার করো না। আমি বলছি, ওর উদ্দেশ্য একদম ভালো না। ও তোমাকে শেষ করার জন্যই এসেছে। নাহলে সব জেনে বুঝে, যার অলরেডি রিলেশন আছে, সেরকম একটা মানুষকে বিয়ে করার মানে কি? টাকা, টাকা আর টাকা, শুধুই টাকা। টাকা দেখেই তো ওই সম্পর্কে এসেছে, বোঝো না? লেটস গো টু পার্টি যাবো, আমরা এনজয় করি গা, চলো। মুড স্পয়েল করে দিয়েছে একদম, ভীষণ ভাবে। সে আমার এক সুখ, আর তোমার বিবাহিতা স্ত্রী। আমরা চাই আমাদের একটা মুড ফ্রেশ হোক, তাই চল আমার সাথে বাড়ি। এখানে মুডটা একটু ফ্রেশ করে নি, তারপর ওই মেয়েকে একদিন ঠিক বোঝাবো আমার উপরে কথা বলা খুব এসেছে স্ত্রী ফলাতে, তাই না? দেখিয়ে দেবো, উচিত জবাব দিয়ে দেবো। এত বছর সম্পর্কে আছি তবু জানবো কোনোদিনও কি বলবো, এত দূরত্ব এত দূরত্ব, আজকে ট্রাক মিশিয়েছে ট্রেনকে, তবু ও বাড়ি চলে যাচ্ছে। যদি সত্যি ভালোবাসতো তাহলে কি এরকম করতো? নাকি এতটাই ভালোবাসে না আমায়? আর ওই মেয়েটার সঙ্গে দিন রাত ঝগড়া করে, দিন রাত ওইসব করে কেন? থেকে তো আমি সরাতে পারছি না কিছুতেই, কিন্তু আমি চেষ্টা করবো। চাকুকের সম্পত্তির জন্য যে ওর কাছে আসা, ওর কাছে ভালো সেজে থাকা, এবং দিনের পর দিন তেল নামে বিষ ঢুকিয়ে দেওয়া, তারপরেও চাকু কাজ চলে গেল। ড্রাগস, ড্রাগসের রিয়াকশনটা শুরু হয়েছে। আই থিঙ্ক কাই ওইদিকে পৌঁছেও গেছে। দেখে কিছু বলার চেষ্টা করবে, ব্যাস, তারপর বুম, চাকুক থেকে হার্ট করবে। ওকে ভুল বুঝবে।
দ্যাটস অল। তে আমি তো তোমারই হেল্প করতে চেয়েছিলাম, তুমি কেন চাইছো না আমি তোমাকে হেল্প করি? যে যে করে হেল্প করতে এসেছি বলে অন্যরকম ভাবছো? না, আদতেই না। তোমার কি কষ্ট হয় না জাঙ্কুক তোমাকে ছেড়ে জেনির কাছে যায়? তাই জন্য তো আমি তোমাকে হেল্প করতে চেয়েছিলাম, এখন তুমিই বলছো করা লাগবে না। আমাকে এখানে আসতে বারণও করছো কেন? তোমার স্বামী যেখানে একে তোমাকে গ্রহণ করেনি, তারপরও তুমি তার জন্য এতটা কেন তোলা? তাকে নিয়ে তোমার কি আসে চাই? তোমার তো চিন্তা ভাবনা করার দরকার নেই। আমি ভেবেছিলাম তুমি যদি আমার সাথে কথা বলো, চাকু যদি সত্যিই তোমাকে চাই, তাহলে ও জেলাস ফিল করবে, তারপর রিয়াকশন শুরু হবে। কিন্তু তুমি তো কিছুই চাইছো না। সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার কাই, আপনাকে সে বিষয়ে নাক গলাতে হবে না। আপনি আমার জন্য উপকার করার কথা ভেবেছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি চাই না আপনার কোনো রকম সহায়তা নিতে। আপনি আমার কাছে আর আসবেন না, আর আমাদের এই ম্যানশনেও আর আসবেন না। লোকজনে দেখলে অন্যরকম ভাববে। আমি চাইছি না কেউ অন্য কোনো রকম কথাবার্তা বলুক। আপনি এখান থেকে চলে যান। এই সালির এত বড় আস্পর্ধা, ওকে এতবার বললাম গায়ের সাথে মেলামেশা না করতে, অন্য কোনো পুরুষ মানুষের সাথে কথা না বলতে, তাও এই কাজে ও রিপিট করছে। আজকে একটা উচিত শিক্ষা দিতে হচ্ছে ওকে, না হলে ও থামবে না। খুব শখ না গায়ের সাথে কথা বলার, আড়ালে গিয়ে দেখা করার, আরো কত কি করার। মিটিয়ে দিচ্ছি আজকে। আজকে তোকে আমি ছাড়বো না। প্রথমে তো ক্লিন করে নিলাম, কারণ ওই জানোয়ারের টাচ আমি চাই না তোর মধ্যে। আর আজকের রাত তোর সব থেকে পছন্দের রাত হতে চলেছে। অবশ্য আমি বলেছিলাম স্ত্রী মর্যাদা দেবো না, কিন্তু শিক্ষা তো দিতে হবে। তোকে মেরে টেরে কোনো লাভ হবে না। এর আগেও তো অনেকবার বেল্টের বাড়ি দিয়েছি, তাতে কোনো যায় আসেনি। আমার সমস্ত কাজ তুই করেছিস, আমাকে খাবার বেড়ে দিয়েছিস, আমার অফিসে যাওয়ার আগে আমার সমস্ত জিনিস হাতের কাছে এনে দিয়েছিস, আমার সমস্ত কাজ তুই করে দিয়েছিস, আমার আলমিরা গুছিয়ে দিয়েছিস। তার জন্য তোকে বেল্টের মারি দিয়েছি, তবু ছেড়ে যাসনি, শুধরাসনি। আপনার সহায়তা করি, আপনার হাতে হাতে সমস্ত কাজ করে দিই, এটাও কি অপরাধ? অনেকে তো সেই সুযোগটাও পায় না। আপনি আমায় বলেছেন স্ত্রী হিসেবে মানবেন না, আমি মেনে নিয়েছি। নিজের পড়াশোনার সামনে আপনার হাতে হাতে কাজ করে দিতাম, যাতে আপনার একটু সুবিধা হয়। অফিস থেকে ফিরলে শরবত করে দেওয়া, আপনার শরীর খারাপের সময় আপনার খেয়াল রাখার জন্য আমাকে মার খেতে হয়েছে। এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? খবরদার আমার কাছে আসবেন না। আমি আপনার সাথে কোনো রকম শারীরিক সম্পর্কে জড়াতে চাই না, কারণ অলরেডি আমি আপনাকে ছেড়ে দিব। আমাদের মধ্যে সেরকমই কথাবার্তা হয়েছে। আপনি দূরে থাকুন, আমার থেকে একদম দূরে থাকুন, কাছে আসবেন না। একদম কাছে আসবেন না। আপনি এগিয়ে আসছেন কেন? একদম কাছে আসবেন না, আমি বলেছি না কাছে আসবেন না। আপনি দূরে যান, দূরে যান আমার থেকে। আপনাকে আমি ক্ষমা করবো না, কোনো দিন ক্ষমা করবো না। আপনি যেটা করলেন সেটা জানোয়ারও করে না। উইদাউট মাই পারমিশন আপনি আমাকে ম্যারিটাল রেপ করলেন, সেটা কখনোই গ্রহণযোগ্য না। যেখানে আমাদের মনের মিল হয় না, সেখানে আপনি জোর করে শারীরিক মিলন করার চেষ্টা করেছেন। জোর করে নিজের অস্তিত্বের ট্যাগ লাগিয়ে দিয়েছেন আমার গায়ে। ইউ আর মাই ওয়াইফ অ্যান্ড দ্যাট ইজ এনাফ। আর কোনো কথা হবে না। যা করেছি নিজের ইচ্ছে করেছি, বেশ করেছি। তোমার উপর আমার অধিকার আছে। আমি তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করি বা না করি, কিন্তু তোমার উপর তো আমার অধিকার আছে। আর সেই অধিকারের বোধ থেকেই আমি করেছি, বেশ করেছি। আর দ্বিতীয়বার কোনো পুরুষের কাছে যাবে না। কেন ওর অত্যাচার সহ্য করছিস তেমা? আমরা তো তোর জন্য অলরেডি একটা বাড়ি কিনে রেখেছি, ফ্ল্যাট কিনে রেখেছি। তোকে এক জায়গায় শিফট করার ব্যবস্থাও চলছে।
তুই এবার আর না করিস না, চলে যা ওখানে। নিজেকে এভাবে আর কষ্টে দেখিস না। আমরা চাইছি না। আমি আর জুন ভেবেছিলাম তোর সঙ্গে জাঙ্কুকের বিয়ে দিয়ে দিলে ও শুধরে যাবে, কিন্তু না, ও এখনো জেনের পিছনে পড়ে আছে। দিন দিন তোকে লাঞ্ছনা সহ্য করতে হচ্ছে, আর আজকে তোর শরীরের দাগ আর জখম বলে দিচ্ছে কত কি ঝড় বয়ে গেছে তোর মধ্যে দিয়ে। তুই হাঁটতেও পারছিস না, কি নৃশংস ভাবে ও তোকে টর্চার করেছে। আমি আমার ছেলেকে ভালো শিক্ষা দিতে পারিনি, কাপুরুষ হয়েছে একটা, প্রতারক ছেলে, প্রতারক স্বামী। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না। তুই আর এখানে থাকিস না মা, তুই চলে যা এখান থেকে। অ্যান্ড কি বলবো, আমি আর তার আঙ্কেল জুন তোর কাছে সত্যি অনেক দুঃখিত ফিল করছি তোর জন্য। উই আর সরি মা, উই আর সরি। তুই অনেক ভালো ছেলে ডিজার্ভ করিস। আমার মতো প্রতারক ছেলে তোর স্বামী হওয়ার যোগ্য না। তুই অন্যত্র চলে যা, ভালো থাকবি না। আমাদের আশীর্বাদ তোর উপর সব সময় থাকবে। তুই এখান থেকে দূরে কোথাও চলে যা, তারপরও ভ্যালু বুঝতে পারবে, তোর ভ্যালু। ও তোকে দুঃসাই করে না, তুই ওকে খাবার বেড়ে দিস বলে খেতে চায় না, তুই ওকে সবকিছু হাতের সামনে এগিয়ে এনে দিস বলে নিতে চায় না, তুই ওর শরীর খারাপের পাশে থাকিস বলে কিছু সহ্য করতে চায় না। ওই জেনে ওর জন্য কি করেছে, শুধুমাত্র বাড়ি গিয়ে মদ খায়, আর তারপর জাকবকে ড্রাঙ্ক অবস্থায় বাড়িতে দিয়ে যায়। আর তারপর সেদিনের কথাও তো আমার মনে আছে, যখন জাঙ্কুকের পকেট থেকে জেনির টাকা সরিয়েছিল, আর জাঙ্কুক ভেবেছিল তুই সরিয়েছিস। কি মারি মেরেছিল সেদিনকে, আমি আটকাতে পারিনি, না জুন আটকাতে পেরেছিল। আমাদের ছেলের তেজের কাছে আমরা দুজনেও কিছু বলতে পারি না, আমরা ভীষণ অসহায়। আমি আর চাই না কত কি অপবাদ তোকে সহ্য করতে হয়েছে ওর জন্য। কেন থাকবি একজন প্রতারক স্বামীর কাছে? তার থেকে বরঞ্চ এখান থেকে চলে যা, ভালো থাকবি তুই। আর নিজের মতো কাউকে দেখে নে। জীবন এখানে থেমে নেই তুই, তুই এখন 15 বছরের মধ্যে, এখন কেন নিজের জীবনটাকে শেষ করবি? তুই মাধ্যমিক দিবি, তারপর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর আরো ভালো কিছু পড়াশোনা করবি, নিজের জীবনে এগিয়ে যাবি। আমাদের আশীর্বাদ তোর উপর সবসময় থাকবে। কিছুতেই কিছু হচ্ছে না। জাঙ্কুককে আমরা সরাতেই পারছি না। জেনি এভাবে চললে তো আমরা সম্পত্তি হারাতে পারবো না। আর তোমার প্ল্যানও বেকাবু হয়ে যাবে। আচ্ছা, জাঙ্কুক তো তোমায় ভালোবাসতো, তারপরেও তুমি কেন ওর সঙ্গে এই খেলাটা খেলছো? জানি না। এখন আমাকেও ভালোবাসো না। আদতেই তুমি কি চাও তুমি জানো, কিন্তু প্রফিট আমারও লাগবে। তাই আমি এই খেলাটা খেলেছিলাম, কিন্তু কিছুতেই তো কোনো প্ল্যান কাজ করছে না। জাঙ্কুকে খাবারের মধ্যে কিছু মিশিয়ে দাও, জাঙ্কুক অসুস্থ হয়ে পড়বে। আর তারপর দেখা যাক কি করা যায়। আমরা তো প্ল্যান করছি, আশা করি আমরা প্ল্যানের মতো এগোতে পারবো, আর সবকিছু একদিন সব ঠিকঠাক হবে। সব ব্যাপারটাই আমি খতিয়ে দেখবো, চিনি কি আদতে আমার খাবারে কিছু মিশিয়েছিল। যাই হোক, দে, থ্যাংক ইউ এতদিন আমার খেয়াল রাখার জন্য, আমার অসুস্থতায় পাশে থাকার জন্য। বাট তুমি এরকম ভাবে কাউকে ব্লেম করতে পারো না। যেহেতু তুমি বলেছো আমি ব্যাপারটা খতিয়ে দেখবো, কিন্তু তুমি এখন আসতে পারো। রোগের বাহানা দিয়ে অনেক আমার কাছে থেকেছো। আর না, আমি চাইছি না তুমি আমার সাথে থাকো। আমার তোমার সাথে থাকতে ভালো লাগে না। তোমার ছোঁয়াও আমার কাছে ভীষণ অসহ্য লাগে। তুমি এখান থেকে চলে যাও, আর আমার সামনে আসবে না। উইদাউট মাইন্ড পারমিশন আমার সামনে আসবে না তুমি। থ্যাংক ইউ। তুমি যাকে অতটা ভালো ভাবছো সে যে কতটা নিকৃষ্ট মনে তোমার ধারণা আছে জাঙ্কুক? আমার পেটে তোমার অনগত সন্তান বেড়ে চলছে, আর সেটা জানার পর তে আমাকে সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরে দেওয়ার চেষ্টা করেছিল। তারপরেও তুমি ওকে এখান থেকে বের করবে না? তুমি এই বাড়ি থেকে তাড়িয়ে দেবে না ওকে? তোমার কাছে আমায় আর আমার অনাগত সন্তানের থেকে যদি তে বড় হয়ে যায়, তাহলে আর কিছু বলার নেই। আমি চাই না ওই বাড়িতে থাকুক। তারপর তোমার ব্যাপার, হয় তে থাকবে এখানে, নয় আমি। মিথ্যে কথা কেন বলছো জেনি? আমি তোমাকে ধাক্কা দিইনি। আমি কখন তোমায় ধাক্কা দিলাম? আমি এমন মনের মানুষ না যে তোমার আর তোমার অনাগত সন্তানকে এই পৃথিবী থেকে দূর করে দেব। মা হতে না পারি, আমি একজন মায়ের হৃদয় নিয়ে বেড়ে উঠেছি। প্রত্যেকটা মেয়ের মধ্যে মায়ের স্থান থাকে। আর তুমি আমাকে এরকম মিথ্যা দোষারোপ দিতে পারো না। অনেক কথা শুনেছি তোর সালি, এবার তোকে এই বাড়ি থেকে বিদায় করবো, একবারে চিরকালের মতো। তুই জেনির পেটে মেরেছিস, তুই জেনিকে সিঁড়ি থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছিস, তারপর আমি তোকে রাখবো? কখনোই না। তখন জেনি ছিল শুধুমাত্র, এখন জেনির মধ্যে আমার রক্ত বেড়ে উঠছে। তাই তোকে এই বাড়ি থেকে যেতে হবে। আমি তোর সাথে কোনো রকম কথা বলবো না। তুই ওর পেটে মেরেছিস না? দাঁড়া, আমি দেখাচ্ছি মজা। এই বলে চাকু অনবরত তেল পেটে মারতে থাকে।
যে কিছুদিন ধরেই ঠিকমতো খাওয়া দাওয়া করছিল না। সে ওখানেই মাথা ঘুরে পড়ে যায়। কিন্তু জাঙ্কুক জানে না কেন সে মাথা ঘুরে পড়ে গেছে, বা জাঙ্কুকের সেই মুহূর্তে আর তের কথা মনে পড়েনি। জাঙ্কুকের কাছে শুধুমাত্র একটা কথাই করছিল, যে জেনির পেটে তার অনাগত সন্তান বেড়ে উঠছে, and that is enough for him. So জেনিকে নিয়ে জাঙ্কুক ওখান থেকে বেরিয়েছে। তে যন্ত্রণায় ব্যথায় কাতরাতে থাকে। তাকে শোনার মতো কেউ ছিল না, আর তে ওখানেই পড়ে থাকে। জাঙ্কুক সেই জায়গা ছেড়ে চলে যায়। তাহলে কি আমি প্রেগনেন্ট ছিলাম? জাঙ্কুকের সন্তান কি আমার মধ্যে বেড়ে উঠছিল? তাহলে কি মিসক্যারেজ হয়ে গেল সবকিছু? আমাকেই যেতে হবে, বাবা মা বাড়িতে নেই, আমাকে হসপিটালে যেতেই হবে। অন্তত আমার সন্তানদেরকে আমাকেই বাঁচাতে হবে, আমাকে যেতেই হবে। ভাগ্যিস ড্রাইভিং করাটা আঙ্কেল আমায় শিখিয়েছিলেন। সেদিনকে ওই অবস্থায় নিজেকে যা হোক করে সামলে ড্রাইভিং করতে করতে হসপিটালে গিয়ে পৌঁছায়। সেখানে গিয়ে জানতে পারি আমার ক্ষতি হয়নি, আমার পেটে টুইন্স বেবি আছে, আর দুজনাই মেয়ে সন্তান। আমি ভীষণ খুশি হয়েছিলাম, আর নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আর যাই হোক ঝাঁকুকের কাছে কোনোদিনও ফিরবো না, কারণ সে তো আমি পছন্দই করে না। এখন আমার সন্তানদের জন্য আমি বেড়ে উঠবো, আমি বড় হব, আমি পড়াশোনা করব, তাদেরকেও তো দেখভাল করতে হবে। এই ছোট বয়সে মা হওয়াটা চ্যালেঞ্জিং, ডাক্তারও বলেছে, কিন্তু আমি আমার সন্তানদেরকে হারাতে চাই না। ঝাঁকুক আমি ভালোবাসিনি কোনোদিন, আমি জানি, কিন্তু ঝাঁকুকের নিদর্শন হিসেবে এই দুই সন্তান তো খারাপ কিছু করেনি। ঝাঁকুক আমাকে ধর্ষণ করেছিল ঠিকই, সেদিনকে সে ছোঁয়ায় কোনো রকম ভালোবাসা ছিল না, কিন্তু তার স্বরূপ আমি দুটো ফুটফুটে কন্যা সন্তান পাবো এই ভেবে আমার মন আনন্দে ধরা দিয়েছে। আমার জীবনে আর আমার পৃথিবীতে এখন কেউ নেই। আমার বাবা অনেক আগেই মারা গেছে, আমার আগে আঙ্কেল আন্টি খোঁজ খবর নিত, তারাও এখন জাঙ্কুকের ভয়ে কোনো কিছুই করতে পারে না। আমি জানি না জাঙ্কুকের এখন কি অবস্থা, জেনির সাথে তার কিরকম পরিস্থিতি। আজ বিগত 2 বছর আমি মা হয়েছি, আমার সন্তানরা বেড়ে উঠছে আমার চোখের সামনে, সাথে সাথে কলেজের প্রেশার, পড়াশোনা সবকিছু মিলিয়ে হজবরল হয়ে যাচ্ছে। যে ফ্ল্যাট বা বাড়িটা আঙ্কেল আন্টি কিনে রেখেছিল, সেটাতেই আমি এখন থাকি। মাঝে মাঝে আন্টিকে ফোন করে ওনাদের খবর নিই, কিন্তু ভুলেও জাঙ্কুকের না, কারণ আর যাই হোক আমি কি ওটা ডিসার্ভ করি? আমাকে লাথি পর্যন্ত উনি মেরেছে, যেখানে আমি ওনাকে এক ঘা মার খেতেও দেখতে পারতাম না। ওনার অসুস্থতায় আমার যেন মনে হতো আমার বুকের মধ্যে কিছু বিচ্ছে। তারপরে উনি আমার উপর চড়াও হয়েছেন, আমাকে প্রতিহত করেছেন। আমি আর ফিরবো না, দ্যাটস অল। আমার সন্তানদেরকে আমি খুব ভালো শিক্ষা দিয়ে বড় করবো, তারা আর যাই হোক তার বাবার মতো অমানুষ হবে না। আমার শিক্ষায়, ভালো শিক্ষায় বড় হবে তারা। অন্ধের মতো ভালোবেসেছিলে কাকে? এমন একটা মেয়েকে যে তোমাকে কোনোদিনও ভালোবাসেনি, আর যে মেয়েটা তোমার জন্য সারা জীবন দিয়ে দিল, তাকে তুমি ভালোবাসলে না। দিয়ে কাছে আমি অনেকবার নিজেকে তুলে ধরেছি, তাই আমাকে কোনোদিনই অ্যাপ্রোচ করেনি। যিনি তোমাকে বললে তুমি বিশ্বাস করে নিলে। ও তোমার অনাগত সন্তানের জন্ম দিতে চাইছে, আদৌ না। যিনি পেটে আমার সন্তান, যিনি একজন নষ্ট নারী। ও ওই বাচ্চাটাকে অ্যাবর্শনও করে নিয়েছে, শুধুমাত্র সেই সময়টাই তোমাকে বলেছিল কারণ তোমার থেকে মুক্তি পেতে চেয়েছিল। তুমি যে সন্দেহ করতে, সেই জায়গা থেকে মুক্তি পেতে করেছিল সব। তারপর তোমার বাবা মার অ্যাক্সিডেন্ট এই 1 বছরের মধ্যে কার জন্য হলো? জেনির জন্য। জেনি আমাকে টাকা দিয়েছিল, আর আমি আরও মিলেই তোমার বাবা মাকে রোড অ্যাক্সিডেন্টে মেরে দিই। ব্যাস, আর কিচ্ছু না। কিন্তু তারা, ডেড বডি আমরা পাইনি, তারা কোথায় এততে আমরা জানি না। আর এখন এই সম্পত্তিও তুমি হারিয়ে ফেললে, এই বড় কোম্পানিও। জেনি তো তোমাকে দিয়ে সব সই করে নিয়েছে। এখন তুমি এই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাবে, তোমার এই সম্পত্তি রাজত্ব থেকে বেরিয়ে যাবে। তোমাকে আমরা আর এখানে রাখবো না, তোমাকে ছুঁড়ে ফেলে দেবো। জেনি তোমাকে মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমি সেটা করছি না। জেনি আমাকে বলেছিল তোমাকে খুন করে দিতে, কিন্তু আমি করতে পারছি না। কারণ, আর যাই হোক, তুই একটা কাজ করেছিল জানো? তুই একবার আমাকে বাঁচিয়েছিল। হুম, সত্যি বলছি, বাঁচিয়েছিল। আর সেই বাঁচানোর পর আমি ওকে বলেছিলাম কি চাও। সে বলেছিল আমি থাকি বা না থাকি, তুমি জাঙ্কুকে খেয়াল রাখবে। চিনি যা করে করুক, কিন্তু ওর জীবন যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। সে বলে গিয়েছিল আমাকে, শেষ কথায় বলে দিয়ে সে চলে গিয়েছিল, যেদিনকে তুমি আমাদেরকে ভুল বুঝেছিলে। আর সেই কারণে আজ তোমাকে আমি ছেড়ে দিচ্ছি। ভালো থেকো। হয়তো সম্পত্তি, এই রাজত্ব আমার হাতে নেই, জেনি সব নিয়ে নিয়েছে। জেনি তোমার শত্রু। হুম, বুকুমের সাথে হাত মিলিয়েছিল এবং তার সাথে এই সমস্ত কিছু করতে চায়। ও একজন নষ্টামি ছেলে, যাকে তুমি ভালোবেসেছিলে। এখন তোমার উচিত নিজেকে নিয়ে ভাবা, বাবা মাকে খুঁজে বার করো। এই অ্যাড্রেসটা আমি পেয়েছি, তুমি এখানে গিয়ে দেখতে পারো। আমি জেনিকে দিইনি, কারণ তে সেদিনকে আমার চোখ খুলে দিয়েছিল।
দেখে আমি সেদিনের পর থেকে বোনের মতো চোখে দেখি। যাই হোক, এই অ্যাড্রেসটা নিয়ে দেখো, গিয়ে হয়তো খোঁজ পেয়ে যাবে। তোর কাছে আমরা চিরকৃতজ্ঞতে। তাই বললেও ও তোকে বোন হিসেবে মেনেছে, আর সেই কারণেই আমাদেরকে যেতে দিল। ট্রেনের চোখে ধুলো দিয়ে অ্যাক্সিডেন্টও করালো, আর আমাকে একজনকে তোর বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে গেল। আমার খুব ভালো লাগছে আজকে যে গায়ের মতো মানুষটাও বদলে গেল তোর কাছে, তোর সংস্পর্শ পেয়ে, তোর চিন্তাধারা পেয়ে। কিন্তু আমার ছেলেটা বদলে না, ও তোকে ডিজার্ভই করে না। ও মা গো, এই দুটো ফুটফুটে বুঝি আমার নাতনি? দুটোই তো মিথ্যে মিথ্যে মা, দুটোই মিথ্যে মিথ্যে মা, একদম একদম মিথ্যে মিথ্যে। পুরো চাককের মতো দেখতে হয়েছে তোতে। দুটোই মিথ্যে মিথ্যে মা এসেছে আমার কাছে। আমার তো দিন এবার কেটে যাবে, আর জনেরও। তুই ভালো করে পড়াশোনা কর, আমরা দুজন ওকে ওদেরকে দেখে রাখবো। শুনলাম নাকি একটা জবও করছিস। সত্যিতে তোর প্রতি আমার ভীষণ গর্ব হয় রে, ভীষণ গর্ব হয়। তুই একদমই আমার মনের মতো নেই, মনের মতো। মনেই হয় না যে তুই আমার পেট থেকে বেরোসনি, আমার জঠরে জন্মাসনি। আমার তো সবসময় মনে হয় তুই আমার জঠরের সন্তান। চাঙ্কুক ওর ভুল বুঝবে একদিন। তবে আমি একটা কথাই বলবো, কোনোদিনও চাঙ্কুকে গ্রহণ করিস না। সে মানুষটা কোনোদিনও তোর মর্যাদা দিল না, তোকে বুঝলো না, তুই যে কতটা মূল্যবান সেটাও বুঝলো না। তারপর তুই চাঙ্কুকে একদমই অ্যাকসেপ্ট করিস না। জন্যেরও ঠিক তাই মত। আমরা তোর সন্তানদের দেখে রাখবো। তুই এখন মন দিয়ে পড়াশোনা কর। তাই তোমার অ্যাড্রেসটা দিল। তারপর দেখতে পেলাম যে তুমি এখন লন্ডনে থাকো, বাবা মাও এখানে চলে এসেছে। আমি খুব খুশি তোমাদের সবাইকে আজকে দেখতে পেয়ে। ফ্যামিলির গুরুত্ব কোনোদিনও বুঝিনি। তাই তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখটাও আমার নেই। আমি তোমার কাছ থেকে ক্ষমাও চাই না। আমি শুধু এখানে থেকে যেতে চাই, আমাকে দূরে সরিয়ে দিও না। আমার সন্তানদের মুখ চেয়ে আমি থেকে যেতে চাই। আমি জানি ওরা যখন তোমার জঠরে বেড়ে উঠেছিল, তখন আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি আমার সন্তানদের আঘাত করেছি। আমার ঘৃণা হয় নিজের প্রতি, আমার ঘৃণা হয়। পাপারা তোমাদের সহজে ছেড়ে যাবে না, তোমাদেরকে পাপা বড় করবে, সবকিছু নতুন করে শুরু করবে, নিজের কোম্পানিও। তোমাদের মামাকে পাপা অনেক কষ্ট দিয়েছে। তোমাদের মামা আমাকে আর স্বামী হিসেবে মানে না। তোমরা যখন পেটে ছিলে তখনও তোমাদেরকে আমি আঘাত করেছি। আমাকে ক্ষমা করে দিও তোমরা পারলে। জাঙ্কুক, কোন অধিকারে আপনি ওদেরকে ছুলেন? কোন অধিকারে? আপনি ওদের বাবা না, আমিই বাবা, আমিই মা। শুনতে পেয়েছেন? আপনি আর কোনোদিনও ওদেরকে স্পর্শ করবেন না, কোনোদিনও না। কথাটা মাথায় ঢুকিয়ে নিন। থাকতে চেয়েছেন থাকুন, কিন্তু আমি কখনোই চাই না আপনার ছায়া ওদের উপর পড়ুক। আপনি মানুষ হিসেবে একজন প্রতারক, ঠক, সে আমাকে ঠকিয়েছেন, দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছেন। আমি সেই কষ্ট আমার বাচ্চাদের উপর আনতে চাই না। আগে একটা সঠিক মানুষ হতে শিখুন, তারপর অন্য কিছু করবেন। পারলে আমার থেকে দূরে থাকুন, বুঝেছেন? তুই এখানে কেন এসেছিস জাঙ্কুক? কেন? তোর আর কি চাই? তোর কারণে আমাদের জীবনও যেতে চলেছিল। কেমন একটা মানুষকে তুই ভালোবেসেছিলি তুই, দেখ। ভুল করেছিলি জানি, কিন্তু সবাই তোকে আঙুল দেখিয়ে দিলেও তুই মানতে চাসনি। এখন থেকে নিজের মতো থাকতে দে। ওর জীবনে আর তুই কোনো রকম ঝড় বই আনিস না। আমরা চাই না তের সংস্পর্শে তুই আসিস। এ বাড়িতে থাক, কাজ কর, যা করবি কর। সন্তানদের কাছে আর তের কাছে তোকে আমি কাকেস দেবো না জাঙ্কুক। অনেক হয়েছে, অনেক। কারাগারের বন্দীদেরও একটা করে সুযোগ দেওয়া হয়, আমার ছেলেকে একটা সুযোগ পাবে না তে? একটা সুযোগ দিতেই পারো। তুমি ওর সাথে সংসার না করতে চাইলে করো না, কিন্তু তোমার ছেলে মেয়ের কথা ভেবে, মানে তোমার দুই মেয়ের কথা ভেবে তুমি একবার সুযোগ ওকে দাও, একটা সুযোগ দাও। এটাই আমি চাই। হ্যাঁ, একটা সুযোগ দাও আমাকে। যেমন আমি বলেছিলাম তোমাকে আমি কোনোদিনও স্ত্রীর অধিকার দেবো না, তুমি আমাকে স্বামীর অধিকার দিও না। আমি চাইও না সেই অধিকার। আমি তোমার কোনোদিনও স্বামী হতেই পারিনি, কোনোদিনও না। আমার দুই মেয়ের কথা ভেবে আমি থাকতে চাই তোমার সাথে, অ্যাজ এ ফ্রেন্ড। হ্যাঁ, বন্ধু তো আমরা হতেই পারি। এর থেকে বেশি আমার তোমার কাছে কিছু চাওয়া নেই। বাস এইটুকু। আমি আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বুঝে গেছি যতটা তুমি আমার জন্য করতে কেউ করেনি। তখন জিনিসগুলো একঘেয়েমি লাগতো, বারবার তোমাকে বকা দিতাম, কত মার মেরেছি বেল্টে করে, কত রকম টর্চার করেছে। তুমি চলে গেলে, তারপর দেখলাম চেনের আসল লোক। সে আমার জন্য কিছুই করতো না, কিচ্ছু না। আমি তোমার শূন্যতা অনুভব করতে পারলাম, বুঝতে পারলাম সত্যি আমি কত অভাগা ছিলাম। তাই জন্য তোমার ভালোবাসা বুঝতে পারিনি, দেরি হয়ে গেছে এখন অনেকটা। আর এখন সেসব কথা বলে তোমাকে আমি ইমোশনালি ব্ল্যাকমেলও করতে চাই না। আমি আমার ব্যবহারে অনুতপ্ত, এটাই। আমি এখানে কাজ খুঁজবো,
আর তোমার সাথে থাকবো, আমার মেয়েদের সাথে বড় হব, এটুকুই। আমি চাই না আমরা সব কেটে যায় অনেকটা সময়। জাঙ্কুক নিজের মতো করে কাজ খুঁজতে লেগেছিল, আর তেহানো একটা কোম্পানিতে জবের জন্য জয়েন করেছিল। তার মেয়েদের দেখাশোনা প্রবাবলি জাঙ্কুকই করতো। জাঙ্কুক সমস্ত খেয়াল রাখতো। নামজুন আর জিন আস্তে আস্তে বুঝতে পেরেছিল জাঙ্কুকের উন্নতির কারণে, কিন্তু তে কখনোই জাঙ্কুককে নিজের স্বামী হিসেবে মেনে নিতে পারেনি। তাদের মধ্যে একটা খুব ভালো বন্ডিং শুরু হয়ে গিয়েছিল। জাঙ্কুককে বিশ্বাস করতে শুরু করেছিল তে, কিন্তু ভালোবাসা সেটা কিভাবে আসবে একবার প্রতারিত হওয়ার পর? তে জানে না। তে আজ একটা অফিসের ইনসিডেন্টে গিয়েছিল যেখানে পার্টি থ্রো করা হয়েছিল, আর সেখানে খুব মাতাল হয়েই সে বাড়ি ফিরেছিল। জাঙ্কুক এই অবস্থায় দেখে তাকে সামনে নেওয়ার চেষ্টা করছিল। নামজুন আর জিন তাদের দুই নাতনিকে নিয়ে অন্য রুমে চলে গিয়েছিল। জাঙ্কুক অনেকদিন বাদ থেকে এইভাবে স্পর্শ করেছিল, কারণ জাঙ্কুক কখনোই চেতন মনে ওকে স্পর্শ করেনি। যা করেছিল আগে হিংসা, লোভে, অভিমানে, জেলাসি, এসবের কারণে। কিন্তু আজ জাঙ্কুক তুই কতটা সফট বুঝতে পারে, তাকে কোলে করে আগলে নেয়। তার এই অবস্থা দেখে জাঙ্কুকের খুব কষ্ট হয়। সে ভাবে তাহলে এরকম অবস্থায় কত সে ছিল, তাহলে তে কি করে তাকে সামলাতো, তার নিশ্চয়ই কষ্ট হতো। এ কি জাঙ্কুক, তুমি এখানে? বাবা, সারা রাত আমার মধ্যে এভাবে ইন করে শুয়েছিলে তুমি? আমি নয় মদ খেয়েছিলাম, ড্রিঙ্ক করে ফেলেছিলাম, কারণ আমাকে ওরা জোর করে ড্রিঙ্ক করে দিয়েছিল। কিন্তু তুমি এখানে কেন? তুমি এখান থেকে সরে যাও। কিছু মনে রেখো না, এটা এক রাতের ভুল হিসেবেই মনে রাখো। তোমার সাথে আমার এসব করার আর ইচ্ছে নেই। তুমি প্লিজ সরে যাও জাঙ্কুক, প্লিজ। আমি তোমাকে কোনোদিনই বিশ্বাস করতে আর পারবো না জাঙ্কুক। বারবার প্রতারিত হওয়ার শখ নেই আমার। একবার বিশ্বাসঘাতকতা তুমি করেছো। তুমি একটা প্রতারক স্বামী। আমি তোমার সাথে আর দ্বিতীয়বার সংসার করার স্বপ্ন দেখি না। এর থেকে ভালো হবে তুমি আমাদের লাইফ থেকে দূরে চলে যাও। কালকে রাতে আমার অসাধ্যের সুযোগ নিয়ে আজকে নিজেকে সতী সাবিত্রী প্রমাণ করার মালিকিতে তুমি আমার সাথে সংসার করতে চাও না ঠিকই, কিন্তু আমার বেবি জাঙ্কুককে উত্তেজিত করে দিয়ে এখন তুমি বলছো আমি কেন তোমার মধ্যে ঢুকে আছি। কাল কতটা তুমি উত্তেজিত ছিলে জানা আছে তোমার? জানোয়ারের থেকেও বেশি আচরণ করছিলে তুমি। কতটা ক্রেজি ছিলে আমাকে পাওয়ার জন্য তোমার কোনো ধারণা নেই। তুমি এক প্রকার আমাকে আনজিপ করেছিলে, আর এখন তুমিই বলছো সরে যেতে। আমি সরে যাচ্ছি, তুমি আমাকে পছন্দ নাই করতে পারো, কিন্তু সম্পর্কটার একবার সুযোগ দেওয়াই যায়। মিথ্যা বলবো না, আমাদের সম্পর্ক শুরু হয়েছিল একরাশ স্বার্থপরতা দিয়ে। জোর করে ভেবেছিল আমাদের, আর আমি তোমাকে কোনোদিনই সে চোখে দেখিনি। কাল দেখেছিলাম অনুভূতি কত প্রগাঢ় তোমার প্রতি, ভালোবাসাটা কতটা তীব্র তোমার প্রতি, আর শারীরিক মেলবন্ধন তাও কতটা নিপুণ আমাদের মধ্যে, কতটা গভীর, কতটা প্রগাঢ়, কতটা পুরু। আমি কাল সমস্তটা বুঝতে পেরেছি। আমি তোমাকে সব রকম ভাবেই পেতে চাই, কিন্তু তুমি না করলে সেখানে আমি এগোতে পারবো না। কারণ আমিও জানি আমি যেটা করেছি সেটা অন্যায়, আর তুমি যদি আমাকে ক্ষমা না করতে চাই, নাই করতে পারো। আমি তোমায় কিচ্ছু বলবো না, শুধু একটাই কথা বলার তোমার, আমাকে থাকতে দাও। জেনির সঙ্গে আমার সম্পর্ক ছিল ঠিকই, আমি জানতে পেরেছিলাম জেনি আমার প্রাণ বাঁচিয়েছিল। কলেজ লাইফে আমরা দুজনে ভালো বন্ধু বান্ধবী ছিলাম, কিন্তু কখনোই জানতাম না জেনির আসলে ইরাদা কি ছিল। জেনি এমনভাবেই আমার চোখে ঢুলি পরিয়ে রেখেছিল আমি তোমার উপর উত্তক্ত হতাম। সে আমার কানে তোমার নামে বিষ ঢালতো, আরো অনেক প্রুফ দিত, যার কারণে আমাদের সম্পর্কটা সুস্থ হয়নি। তবে জেনিকে আজ পর্যন্ত আমি কোনোদিনও স্পর্শ করিনি যেভাবে আমি তোমাকে করেছি। তোমার সাথে প্রথম পুরুষত্ব
আমি খুইয়েছিলাম, আজ দ্বিতীয়বার। মিথ্যে বলবো না, তোমাকে মিথ্যে বলার কিচ্ছু নেই আমার। আমি জানি যেটা আমি করেছি তা অন্যায়, জেনির সঙ্গে সম্পর্ক রাখা আমার ঠিক হয়নি, কিন্তু আমি বা কি করতাম? পারিবারিক ভাবে জোর করে তোমার সাথে বিয়ে দিয়েছিল, আমার মেনে নিতে অসুবিধা হয়েছিল। তুমি যদি আমাদের সম্পর্ক এগোতে না চাও ঠিক আছে, কিন্তু আমার বাবা মা আর আমার 2 মেয়ের জন্য আমি এখানে থেকে যেতে চাই আজীবনের জন্য। যদি আমাকে মেনে নিতে না পারো ঠিক আছে, কিন্তু এক ছাদের তলায় থাকার অনুমতি দাও। আমি কথা দিচ্ছি তোমার অনুমতি বিনা আমি তোমাকে স্পর্শ করবো না, কখনোই করবো না। দেখুন জাঙ্কুক, সারা জীবন বন্ধু হয়ে থেকে যাওয়া কঠিন ব্যাপার। আপনি কেন আমার বন্ধু হয়ে থাকতে হবে সারা জীবন? আমি মানছি আমি আপনাকে বিশ্বাস করি না, তাই বলে বন্ধু হয়ে সারা জীবন কাটাবেন কি করে? আপনারা তো কিছু শারীরিক মানসিক চাহিদা থাকতে পারে যেটা আমি পূরণ করতে আর পারবো না। আমি ভরসা পাচ্ছি না। আপনি অন্যত্র সংসার দেখুন গা, মা বাবার সাথে 2 মেয়ের সাথে মাঝে মাঝে দেখা করতে চলে আসবেন। আমি চাইছি না। আপনি আমার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাইছেন, কিন্তু এত কিছুর পর। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনি থেকে যান এখানে, কিন্তু বন্ধুত্বের বাইরে আর কিছু না। একটা স্বাভাবিক স্বামী স্ত্রীর সম্পর্কে আমি আর ফিরতে পারবো না জাঙ্কুক। যদি কোনোদিন মনে হয় তখন আলাদা কথা, তার আগে তো একদমই পারবো না। তাই আপনি ধরেই রাখুন এই সম্পর্ক বন্ধুত্ব হয়েই সারা জীবন থেকে যাবে, যেখানে কোনো রকম চাহিদা বা মানসিক শারীরিক কিছুই থাকবে না। এরপরে যদি আপনি থেকে যেতে চান তাহলে আপনার ব্যাপার সেটা। আমি আপনাকে সাবধান করে দিলাম। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আই নট নিড এনি মোর। এটাই অনেক আমার কাছে। বন্ধু হয়ে থেকে যাওয়াটাও আমার কাছে চরম সৌভাগ্য। আমি জানি তুমি কি করে আমায় বিশ্বাস পাবে, এটাও তো ঠিক কথা তাই না? আর যদি বলো তোমার জায়গায় আমি অন্য কাউকে আর বসাতে পারবো না। আমি বুঝে গেছি তোমার গুরুত্ব আমার জীবনে কতটা। हर पल ये तुझको ही सोचे भला আমার 2 পিচ্চি পরি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ভাবাই যায় না। তুই সত্যি দুটো পুতুল দিয়েছে আমাকে, আমি ভাবতেও পারিনি। দেখে আমি কিছুই দিতে পারিনি। আর তুই যে আমাকে থাকতে দিয়েছি এটাও অনেক আমার কাছে। আমাদের সম্পর্কটা আগের থেকে স্বাভাবিক হয়েছে, তাই এখনো আমি বিশ্বাস পাইনি। একটা চাকরির পাশাপাশি ওর এখনো শিক্ষাগত ডিগ্রি পূর্ণ হয়নি, বাইরে বেরিয়েছে। মা বললো ওকে নিয়ে আসার জন্য। দেখি গিয়ে নিয়ে আসি। আমি এতেই খুশি। আমি যে কাজ করেছি তার জন্য আমি অনুতপ্ত বোধ করি। আর যদি এতে আমাকে কোনোদিনও মনে স্থান দিতে না পারে, ইটস ওকে অলসো। কিন্তু আমি আর অন্য কারো কাছে যাব না, অন্য কোনো নারীর সংস্পর্শে আসবো না। আমি বুঝেছি আদতে একটা সম্পর্ক কতটা পবিত্র হয়, তে আমার জীবনে কতটা বরকত। আমি আর কিচ্ছু চাই না, তে এর সাথে এইভাবে হেসে খেতে সারা জীবনটা কাটিয়ে দিতে চাই। আপনি আবার আসতে গেলেন কেন? আমি মাকে আর বাবাকে তো বলে এসেছিলাম আমি নিজের মতো চলে যাব। আঙ্কেল আন্টি আপনাকে কিছু বলেনি? আপনি না আসলেও হতো, আমি নিজে ঠিক চলে যেতাম। আপনাকে এত অসুবিধা করতে হতো না। আপনি বরঞ্চ তেগুকি আর গুটির কাছে তো থাকতে পারতেন, ওরা একলা আছে বাচ্চা মানুষ। मैं तेरे